জটিলতা কাটলো এবং তার যে সুপ্রিম কোর্ট সেটা উঠিয়ে নিল সুপ্রিম কোর্ট, কি বলবেন? আমি তো বলছি যে যে বিষয় ওটাই পরে বলছি, তো বাকিগুলো সেটা হচ্ছে যে আজকে আইন অমান্য ছিল বারাকপুরে বিজেপি কর্মীদের, সেখানে ধুমধুমার হয় জল কামান কাঁদানে গ্যাস, বিজেপিকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল হয়েছিল। আচ্ছা, সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি অভিযান করেছে বিজেপি ব্যারাকপুরে, তো পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, জনজীবনকে ডিস্টার্ব করে ওরা প্ররোচনা দিচ্ছিল বিজেপি, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে। তো ব্যারিকেড ভাঙলে কি করবে? পুলিশ তো বাধা দেবেই। ব্যারিকেড যদি ভাঙার চেষ্টা হয়, ব্যারিকেড ভেঙে তারা গায়ের জোরে এগোতে চান, তাহলে তো পুলিশ বাধা দেবে। এটা তো জেনে শুনেই নাটক করতে গেছেন, তারপরে পুলিশের দিকে ইট ছুঁড়েছেন। এটা যদি বামফ্রন্ট সরকারের পুলিশ থাকতো আজকে, পুলিশ গুলি চালাতো। যদি কেন্দ্রীয় বাহিনী থাকতো, কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতো, যেগুলো শীতলকুচিতে করেছে ইত্যাদি ইত্যাদি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, ফলে সেই অর্থে যেটুকু একটা মবকে, একটা বিশৃঙ্খল মব যারা ইটপাটকেল ছুটছে, গন্ডগোল করছে, তাদের সরিয়ে দিতে যা যা করা দরকার শুধু সেইটুকু করেছে। তাতে জল কামান নিয়ে দেখলাম সুকান্তবাবু লাফাচ্ছেন, তো শীতের দুপুরে একটু স্নান টান করে নিয়েছেন, তো জেনেই গেছিলেন কি সমস্যা আছে। ভোরবেলা তো স্নান করতে হয়নি, দুপুরের দিকেই তো জল পড়েছে গায়ে। এই প্রসঙ্গে একটু জিজ্ঞেস করি যে ওই কর্মসূচি শুরুর আগে সেখানে বোমা পাওয়া গেছিল, পুলিশ ছোটাছুটি, আপনি নিশ্চিত ওটা বোমার মতো? পরবর্তীতে দেখা যায় যে ওটা সত্যি, পুলিশ বলেছে ওটা ভয় দেখাতে রাখা ছিল। তো কি তাকে ভয় দেখাতে? কি করে জানবো? প্রচারের নজর। প্রথম কথা, বোমা বলে রটনা হলো, মিডিয়া হই হই করে বোমা উদ্ধার দেখালো, তারপরে মিডিয়া বলছে বোমা নয়, বোমার মতো দেখতে সুতলি পাকিয়ে কে রেখে গেছিল। এখন সুকান্ত বাবুরা নিজেদের মিছিলের প্রচারের জন্য নিজেরাই এইসব করে রেখেছিলেন, নইলে ওই সব কাজ কে করতে যাবে? বিজেপির সভার প্রচার দেওয়ার জন্য তো বাকি কেউ হেল্প করতে আসবে না। পুলিশই বলেছে ওটা ভয় দেখাতে রাখা ছিল, তো নিজেদের মতো তাই ও নিজেরা প্রচার করতে, চারপাশে ভয়ের পরিবেশ তৈরি করতে, তাই দেখিয়ে প্রচার নিতে নিজেরা এইসব রেখেছিল। না না, সামনে যেহেতু পরীক্ষা এবং মাধ্যমিক রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে, সেখানে কোনো এলাকায় এখন মাইক বাজিয়ে এই ধরনের অশান্তিমূলক একেবারে আইন অমান্য, ব্যারিকেড ভাঙবো, সবাই জানে ব্যারিকেড ভাঙলে পুলিশ বাধা দেবে, সবাই জানে পুলিশ বাধা দিলে জল কামান হবে, লাঠিচার্জ হতে পারে, তা সত্ত্বেও গন্ডগোল করা, তো এটা মাধ্যমিক পরীক্ষার আগে এটা কি আদৌ কাঙ্ক্ষিত? এটা হয়? যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, যারা ছাত্রছাত্রীদের কথা ভাবে না, তারাই একমাত্র এই সব কাজ করবে। আমি আবারও বলছি, বামফ্রন্ট সরকার হলে পুলিশ গুলি চালাতো, অতীতে বহু নজির আছে। কেন্দ্রের বাহিনী শীতলকুচির মতো থাকলে গুলি করত, কিন্তু এটা তৃণমূল সরকারের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ ব্যারিকেড ভাঙলে ঠিক যেটুকু না করলে নয়, সরিয়ে দেয়া, মবটাকে ডিসবার্স করে দেয়া, সেই কাজটুকু করেছে। তো পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগোবে, তো পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি? তো পুলিশ তো সরিয়েই দেবে। তার মধ্যে পুলিশকে ইট পাটকেল মেরেছে, পাথর মেরেছে, গন্ডগোল করেছে, পুলিশকে ধাক্কাধাক্কি করেছে, পুলিশ সরিয়ে দিয়েছে। মেডিকেলের ভর্তি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে সরানো হলো সুপ্রিম কোর্টে। সব পক্ষকে 3 সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের যে 2 বিচারপতির সংঘাত, সেই মামলার শুনানি হবে 3 সপ্তাহ পর। কি বলবেন? এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিবেচনাধীন বিষয়, আইনি বিষয়। এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কিন্তু আজকে রাজ্যের তরফে আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, তিনি বলেছেন সংরক্ষিত আসনে আরো কিছু পড়ুয়া সিবিআই তদন্ত চেয়ে মামলা করতে চায়। মেডিকেল ভর্তির জন্য 14টি ভুয়া শংসাপত্র পাওয়া গেছে, 10টি এফআইআর দায়ের হয়েছে। দুর্নীতি যে হয়েছে সেটা কার্যত স্বীকার করে নিচ্ছে রাজ্য সরকার। না না, দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে তো তার তদন্ত হচ্ছে, তার তদন্ত হবে, কিন্তু সেটার উপর দাঁড়িয়ে অতীত, আমি আবারও বলছি, মেডিকেলে ভর্তির আসল দুর্নীতি তো জ্যোতি বসুর জমানায় জ্যোতি বসুর কোটায় হয়ে আছে, বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রীদের কোটায়, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন। জ্যোতি বসুর সময় কারা ভর্তি হয়েছিল, সিবিআই তদন্তের আওতায় সেগুলো আসুক। সিপিএম ক্যাডারদের বাড়ির লোকেরা, সিপিএম এর দলদাসদের বাড়ির লোকেরা, তারা তো মুখ্যমন্ত্রীর কোটায় সরাসরি সমস্ত ভর্তি হয়েছে।
তাহলে সিবিআই তদন্তে সেইটা ইনক্লুড করা হোক। বাম জমানায় মুখ্যমন্ত্রীর কোটার মেডিকেল ভর্তি, সেটা বাদ দিয়ে কি করে এইসব দুর্নীতির কথা বলা হবে? কিন্তু যদি কোথাও ভুল থাকে সে তদন্ত হচ্ছে, তার সঙ্গে রং চড়িয়ে কোর্টের আঙিনা থেকে যে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে সেগুলো অবাঞ্ছিত। ওনারা অভিষেক মানু সিংভি আজকে যখন সওয়াল করেন সেই সওয়ালের ভিত্তিতেই বিচারপতিরা তারা জানিয়ে দেন যে কলকাতা হাইকোর্টে কোন মামলা কোন বিচারপতি শুনবে সেটা প্রধান বিচারপতি ঠিক করবে, এটা কার্যত স্পষ্ট করে দেন আজকে। তো সেটা তো সুপ্রিম কোর্টের একটা বক্তব্য। ফলে একটা আইনের প্রসেস যেটা সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চ তারা কোনো বিষয়ে যদি কোনো মন্তব্য দেন বা রায় দেন বা নির্দেশিকা দেন, তার উপর দাঁড়িয়ে এখানে এটা এই মুহূর্তে কোনো মন্তব্য হতে পারে না। দাদা, রায়গঞ্জ হাসপাতালের পাশে মুখ্যমন্ত্রীর সভা, কিন্তু সেই জায়গায় বিরোধীরা কোনো সভা করার অনুমতি পায় না বলে অভিযোগ। তো শাসকের ক্ষেত্রে নিয়ম এক, বিরোধীদের ক্ষেত্রে আর এক। ওটা স্থানীয় কোনো সমস্যা, এরকম কোনো বিষয় নয়। যে মাঠে হয় সে মাঠে সবাই, এখন কে কোন দিন কোন কারণে পায়নি সেগুলো এইভাবে জেনারেলাইজ করা যায় না। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, সেখানে বহরমপুরে রাত্রিবাসের যে এই জায়গাটা একটা পরিষ্কার বলে দেওয়া ভালো যে এই রাহুল গান্ধীর যে এই জন্য হঠাৎ কংগ্রেস কিছু সরকারি ভবন চাইছে, এখানে লাঞ্চ, ওখানে থাকা, আর সেটা তো একটা দুটো ঘর নয়, অনেক ঘর। এরম ভাবে দুম করে পাওয়া খুব মুশকিল। এটা এই নয় যে তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ ভাবে দিচ্ছে না, এটা ব্যাপারটা সেরম নয়। যেহেতু পরীক্ষাগুলো এগিয়ে এসছে এবার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ফলে বিভিন্ন জেলায় বিভিন্ন মেলা বা উৎসব বা সরকারের যে ইভেন্টগুলো আছে সেগুলো এগিয়ে এসছে। ফলে সেই সব দফতরের যারা আমলা, আধিকারিক, কর্মকর্তা তারা বিভিন্ন জেলায় বা সেই জায়গাগুলিতে রয়েছেন, তারা রয়েছেন এবং তাদের জন্য ঘর বুকিং ইত্যাদি এগুলো হয়ে রয়েছে। এখন আচমকা যদি কেউ বলে যে 10টা ঘর ফাঁকা করে দিন, এক্ষুনি চাই, সেটা টেকনিক্যালি সম্ভব নয়। আর না দিলে বলা হচ্ছে রাহুল গান্ধী বলে দেয়া হচ্ছে না, ব্যাপারটা আদৌ সেরম নয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য সরকারি যে জেলাভিত্তিক যে বিভিন্ন ইভেন্ট আছে সেগুলো এগিয়েই জানুয়ারিতে চলছে। তার জন্য সরকারি অফিসাররা, আধিকারিকরা, আমলারা, তাদের জন্য সরকারি বাসভবনগুলো বুকড হয়ে আছে, তারা রয়েছেন সেখানে, তারা যাতায়াত করছেন, কেউ থাকছেন। আচমকা যদি কেউ ঘরদোর চায় তো খুব সমস্যা। এটার অপব্যাখ্যা হচ্ছে মিথ্যা প্রচার। জয়রাম রমেশ বলছেন যে তৃণমূলের চেষ্টা সত্ত্বেও প্রথম দফার শেষে ন্যায়যাত্রা বিপুল প্রচার পেয়েছে পশ্চিমবঙ্গে। তৃণমূলের কি চেষ্টা? এই যে বিভিন্ন জায়গায় আটকানোর যে ব্যর্থ করার চেষ্টা। তৃণমূল কোথাও কোনো ব্যর্থ করার চেষ্টা করেনি, তৃণমূল কোথাও কোনো বাধা দেওয়ার চেষ্টা করেনি। জয়রাম রমেশ এটা ভাবুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সিপিএম এর সঙ্গে জোট করে জয়রাম রমেশদের পার্টি বিধানসভা নির্বাচনে 0 পেয়েছিল। তো সুতরাং এদিক ওদিক থেকে অন্য রাজ্য থেকে কিছু লোক এনে নাটক করে বাংলার মানুষের হৃদয় স্পর্শ করা যায় না। রাহুল গান্ধীর সভায় সেলিম গেছেন। কংগ্রেসের এই ভূমিকাটা অত্যন্ত নিন্দনীয়। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনি আসছেন ইন্ডিয়ার এমন একটি জোট শরিকের রাজ্যে যেখানে সে ক্ষমতায় রয়েছে, এবং ক্ষমতায় শুধু নেই, সিপিএম এর মতো একটা জনবিরোধী শক্তি 34 বছরের জগদ্দল পাথর, গণহত্যা থেকে, রাজনৈতিক সন্ত্রাস থেকে, গণধর্ষণ থেকে, প্রাথমিক ইংরেজি তুলে দেয়া থেকে, কম্পিউটার ঢুকতে না দেয়া থেকে, সব জায়গায় দলতন্ত্র থেকে, চাকরি কর্মসংস্থান সর্বনাশ করে দেয়া, শিল্পের সর্বনাশ করে দেয়া, বাংলার বুকে অন্ধকার ডেকে আনা, এই সিপিএম কে হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। আর এই সিপিএম কে নিয়ে মাতামাতি করছে কংগ্রেস, এটা বাংলার মানুষ কোনো অবস্থায় বরদাস্ত করবে না। জনবিরোধী কাজ করছেন কংগ্রেসের নেতৃত্ব। যে সিপিএম বাংলার বুকে বাতিল, যে সিপিএম এর সরকার বাংলার বুকে খারিজ, যে সিপিএম শূন্য, সেখানে কংগ্রেস শূন্য পাওয়ার পরও কোনো শিক্ষা নিল না। সিপিএম এর মতো একটা জনগণের শত্রু, গণশত্রু, তাদের নেতাদের নিয়ে মাতামাতি করছেন। তারা কি ভেবেছেন বাংলার মানুষ স্বাগত জানাবেন?
বলছি তালিবাজারের জন্য দুটো হাতের প্রয়োজন। জয়রাম রমেশ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 42 আসনে একাই লড়বেন বলে দিয়েছেন। আমাদের তরফ থেকে 42 আসনের ক্ষেত্রে আলোচনা চলছে। কোথায় ছিলেন জয়রাম রমেশ যখন অধীর চৌধুরী দিনের পর দিন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস সরকার, তৃণমূল কংগ্রেসের দল নেতা নেত্রীদের আক্রমণ করে গেছেন? তখন কোথায় ছিলেন জয়রাম রমেশ? তখন তো দিনের পর দিন দিল্লি কোনো হস্তক্ষেপ করেনি। আজকে কংগ্রেস এখন ড্যামেজ কন্ট্রোলে নেমে এই ধরনের কথা বলা হচ্ছে। কেন ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজ্যে সমস্যা হচ্ছে এর জন্য দায়ী কংগ্রেস? কেন বিজেপি 3টে রাজ্যে সরকার গড়তে পেরেছিল তার জন্য দায়ী কংগ্রেস? কংগ্রেস তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিচ্ছে না, তারা শরিকদের জায়গা ডিস্টার্ব করতে নামছে। যেখানে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে একাই বিজেপিকে হারিয়ে দেওয়ার রেকর্ড রয়েছে, সেখানে এ রাজ্যে এসে কংগ্রেসকে, সিপিএম কে সঙ্গে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার খেলা খেলছে। বিজেপির দালালি করছে রাজ্য কংগ্রেস, বিজেপির দালাল হচ্ছে সিপিএম। কেন্দ্রের বিজেপি নেতারাও যদি তাদের সঙ্গে তাদের মঞ্চে যান তাহলে ধরে নিতে হবে তারা দিল্লি বিজেপির শত্রু না বন্ধু, এই নিয়েই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। আমাদের রাজ্যে বিরোধী দলনেতা তিনি রাহুল গান্ধী সম্পর্কে আজকে একটি শব্দ শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে এবং সেটা নিয়ে কংগ্রেস বিভিন্ন থানায় আজকে অভিযোগও করেছে, এফআইআরও করেছে। কি বলবেন আপনি কি করছেন এটা? আমিও প্রতিবাদ করেছি। শুভেন্দু অধিকারী মানসিক হতাশা থেকে রাজনীতিকে যে নোংরা জায়গায় নামাচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে কুৎসিত শব্দ, অসংসদীয় শব্দগুলো ব্যবহার করেন, তাই করতে গিয়ে আজকে কংগ্রেসের নেতাকে তিনি খুব কুৎসিত ভাষায় প্রকাশ্যে গা বিপ খারাপ কথা বলেছেন। এখন আর কত নামবে শুভেন্দু অধিকারী? আর কতটা নিচে নামাবে গোটা রাজনীতিকে? শুভেন্দু অধিকারীর উচিত এই ধরনের শব্দ প্রয়োগের জন্য প্রকাশ্যে জনগণের কাছে যে আমি এই ধরনের খারাপ কথা আর বলবো না বলে ক্ষমা চেয়ে নেয়া। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, কখনো রাহুল গান্ধীকে আক্রমণ করছেন। বিরোধিতা হবে, বিরোধিতার যুক্তি থাকবে, এমন শব্দ থাকবে যেগুলো অসংসদীয় বলা যাবে না, সেখানে প্রকাশ্যে গা ডট বিপ পুরোটা তো বলাও যাবে না, দেখাতেও পারবেন না। সুতরাং এই কথাগুলোর মানে কি? এবার যদি কেউ শুভেন্দু যা বলেছে তার আগে একটা উদ বসিয়ে দেয়, তখন সেটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে। এটা হচ্ছে যে সন্দেশখালী 24 দিন পরেও এখনো অধরা শেখ শাহজাহান। সকাল 11টায় ইডি অফিসে হাজিরা হওয়ার কথা ছিল, তিনি আসেননি। এমনকি তার আইনজীবীর তরফ থেকেও কোন রকম যোগাযোগ করা হয়নি। ইডি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পরিকল্পনা। একেবারেই বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, ইডি দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপার। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, জানিও না, ফলে এ নিয়ে কোনো মন্তব্য নেই। দাদা, শান্তনু ঠাকুর আজকে গ্যারান্টি দিয়ে দাবি করেছেন যে 1 সপ্তাহের মধ্যে দেশ জুড়ে সিএএ লাগু হবে। ডেডলাইন পেতে দিন। দেখুন, এইটা কাল থেকে ওনারা বলে যাচ্ছেন 7 দিনের মধ্যে সিএএ ইত্যাদি। আমরা বলছি ভোটের জন্য রুটি কাপড়া और মাকানের ইস্যু থেকে পিছিয়ে পড়ে ধর্মীয় ভেদাভেদ, এনআরসি, সিএএ এই ধরনের কাজকর্মগুলো এই বিজেপির চেষ্টা। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসব হতে দেব না, এই ধর্মের ভেদাভেদ এভাবে হতে পারে না। এখানে যারা ভোটার লিস্টে আছেন, যাদের বৈধ কাগজপত্র আছে, সবাই নাগরিক। আর অনুপ্রবেশ নিয়ে কথা বলতে গেলে তার দায় তো বিজেপি, অমিত শাহের দপ্তর, বিএসএফ বর্ডারের দায়িত্বে। তার সঙ্গে ভেতরে বাংলার বঙ্গীয় সমাজ, বাংলার আত্মাকে কেন ডিস্টার্ব করতে যাচ্ছেন এনারা? সেটা যে নরেন্দ্রপুরে 27 তারিখ একটি স্কুলের মধ্যে ঢুকে কিছু যুবক তারা শিক্ষকদেরকে মারধর করেন, প্রধান শিক্ষকদেরকে মারধর করেন, এবং সেই ঘটনায় কলকাতা হাইকোর্ট বলেছে যে অভিযুক্তদেরকে আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে। কি বলবেন? এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। কোর্ট কি বলেছেন, প্রশাসন নিশ্চয়ই এটা চেষ্টা চলছে, তদন্ত চলছে, এটা প্রশাসনিক বিষয়। মিড ডে মিল এবং সরকারি স্বীকৃতি এবং স্থায়ীকরণের দাবিতে আজকে তাদের অবস্থান বিক্ষোভ চলল। দীর্ঘক্ষণ ডোরিনা ক্রসিং আটকে থাকলো দশকের পর দশক ধরে বঞ্চিত এই মিড ডে মিলের কর্মীরা। বরাদ্দ খুব নগণ্য বলে তাদের দাবি। দেখুন, ওখানে সিপিএম এর কিছু লোককে দেখলাম যারা সত্যি কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়
তাদের প্রতি সহমর্মী, দরদি। সিপিএম 34 বছরে এদের কি হাল করে রেখে গেছিল, বাম জমানায় এদের কি হাল ছিল, তার থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে উন্নতি করাচ্ছেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর নেতা নেত্রীরা তাদেরকে এনে যদি ধর্মতলা জুড়ে বসে আঁকো প্রতিযোগিতার মতো বসে পড়েন, এটা সমস্যার কথা। তাদের নিশ্চিতভাবে কিছু সমস্যা আছে। সে সমস্যাটা কে বুঝেছেন? মমতা ব্যানার্জি বুঝেছেন। সমস্যাটা কে তৈরি করে গেছে? সিপিএম তৈরি করে গেছে। আর আজকে ধর্নার জন্য কারা নিয়ে গেছে? সিপিএম নিয়ে গেছে। সিপিএম এর দ্বিচারিতা, সিপিএম এর নাটক, এদের জন্য যা করার মমতা ব্যানার্জি করেছেন, ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। মিড ডে মিল নয়, একই সঙ্গে আইসিডিএস কর্মী তাদেরকেও আজ সল্টলেক ধর্মতলায় জমায়েত করানো হয়েছিল। আমি সবটা নিয়েই বললাম। দাদা, হেমন্ত সোরেনকে দিল্লিতে ইডি জিজ্ঞাসাবাদ করছে, আর অন্যদিকে পাটনায় ইডি দপ্তরে লালু বসে যাবে। দেখুন, বিজেপি এই সিবিআই, ইডি, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই কাজে ব্যবহার করছে, যেখানে যারা বিরোধিতায় আছে তাদের বিড়ম্বনায় ফেলার জন্য, তাদের চাপে ফেলার জন্য, তাদের ভয় দেখানোর জন্য মরিয়া হয়ে অবিজেপি সরকারের বা অবিজেপি দলগুলির যারা প্রধান চরিত্র রয়েছেন তাদের এজেন্সি দিয়ে ডিস্টার্ব করা হচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি। ডায়মন্ড হারবারে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিভিউ বৈঠক করছেন লোকসভা নির্বাচনের। একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ সাংসদ, ডায়মন্ড হারবার থেকে নির্বাচিত। ডায়মন্ড হারবারের মানুষ তাকে আশীর্বাদ করেন, এবারও তিনি 4 লক্ষের বেশি ভোটে জিতবেন। তো তার এলাকায় কতটা সরকারি কাজকর্ম হলো, উন্নয়নের পরিকাঠামো, পরিষেবা, এগুলো তিনি সারা বছর ধরে তিনি এগুলো মনিটর করেন, সেই মনিটরিং করছেন। সেটা হচ্ছে যে সামনেই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার চাপ কমাতে প্রধানমন্ত্রী টেপটক। নয়াদিল্লি থেকে পরীক্ষা পে চর্চা পরীক্ষার্থীদের সাথে 2,26 লক্ষের বেশি পড়ুয়া আজ যোগ দিবে, কি বলবেন? এগুলো পরীক্ষার্থীদের সময় নষ্ট। কারণ উনি যে কথাগুলো বলেছেন সেগুলো তাদের বাড়িতে বাড়ির লোকেরা, শিক্ষকরা বলে তৈরি করে রেখেছেন। ওই সময়টা তাদের জোর করে বাধ্য করা হয়েছে। নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইভেন্ট সেটা সফল দেখাবার জন্য কিছু ছাত্রছাত্রীকে তাদের সময়টা পরীক্ষার মুখে বলি দেয়া হলো। তাদের এই ধরনের কিছু বিভ্রান্তিকর কথাবার্তা, নিজের ইমেজ বিল্ডিং এর চেষ্টা, সেগুলো তাদের শুনতে বাধ্য করা হলো। এতে তাদের কোনো লাভ কিছু হবে না। জয়রাম রমেশ আজকে পশ্চিমবঙ্গ ছাড়ার পরেই বলছেন যে তৃণমূলের তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে পশ্চিমবঙ্গে, আমাদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছিল, আমাদের কর্মীরা খেতে গেছিল, আমাকে তাদের রাস্তায় নেমে শান্ত করতে হয়েছে। মালদা মুর্শিদাবাদে এই ধরনের অভ্যর্থনা হবে। শেষ সময় রুট বদল করুন, সমর্থকদের আসতে বাধা দিন, যা খুশি করে নিন, মানুষ যেরকম আসার তারা ঠিক আসবে। দেখুন, জয়রাম রমেশ যেন মনে রাখেন যে আপনাদের নেতা, লোকসভার নেতা অধীর চৌধুরী যে পদ্ধতিতে আপনাদের প্রশ্রয়ে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, সরকারকে, দলকে আক্রমণ করে গেছেন, তাহলে গোটা পরিবেশ পরিস্থিতিটা আপনারা খারাপ করেছেন, অধীর চৌধুরী খারাপ করেছে। তো সুতরাং এত বড় বড় কথা আসছে কোথা থেকে? আপনারা ড্যামেজ হয়ে যাওয়ার পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। আর আমরা মনে করছি যে আপনারা অধীর চৌধুরীর মতো যারা বিজেপির দালালি করেছে, সিপিএম কে সঙ্গে নিয়ে বিজেপিকে অক্সিজেন দিচ্ছে, তাদের সঙ্গে নিয়ে আপনারা চলছেন। এ রাজ্যের হারমাদ বাহিনী সিপিএম এর, সেই সিপিএম নেতাদের যাদের বাংলার মানুষ ঘৃণা করে, প্রত্যাখ্যান করেছে, তাদের মাতামাতি করছেন তাদের নিয়ে। এটা বাংলার মানুষ ভালোভাবে দেখছে না। ফলে 2021 সালের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নেননি, ধূপগুড়ি থেকেও শিক্ষা নেননি। জয়রাম রমেশ, আপনি দেওয়ালে লিখন পড়তে পারছেন না, আপনার দল শূন্যে আছে, এরপর মহাশূন্যের দিকে যাত্রা করবে। আপনার দলের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে শাহজাহান যে ঘটনা ঘটিয়েছে সেটা অন্যায় করেছে, অথচ শাহজাহানকে ধরার বিষয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। এখন দেখা যাচ্ছে স্কুলে ঢুকে মারধর করছে স্থানীয় যুবকেরা, কিন্তু মুখে বলা হচ্ছে যে এটা খারাপ হচ্ছে, অথচ তাদেরকে গ্রেপ্তার করার বিষয় নেই, ওদের অভিযোগ করছে বিরোধীরা। না না, নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম অত্যন্ত কড়া ভাষায় বক্তব্য জানিয়ে দিয়েছেন শাহজাহান সম্পর্কে, যে শাহজাহান এসব ঠিক কাজ করেনি। যা যা বলার ফিরহাদ হাকিম জানিয়েছেন। বাকি পুলিশ প্রশাসন তাদের চেষ্টা করছেন। তো পুলিশ প্রশাসনের চেষ্টা তারা বলতে পারবেন, পুলিশ কর্তারা বলতে পারবেন। নিশ্চিতভাবে চেষ্টা তো চলছেই। সোনারপুর কাণ্ডে আদালত নির্দেশ দিয়েছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা। বললাম তো, সেটা তো আদালত এবং প্রশাসনের ব্যাপার, ওটা নিয়ে দল কি বলবে। মুখ্যমন্ত্রী বলেছেন এনআরসি হবে না, এই লড়াই আমরা করেছি।
বলে দিলাম তো। বলে এবং আমার প্রথম প্রশ্নে চলে আসে যেটা আপনি তখন বলতে চাননি, প্রাথমিকে 2022 সালের নিয়োগ প্রক্রিয়া। দেখুন, মুখ্যমন্ত্রী চান চাকরি দিতে, শিক্ষকের নিয়োগের জট যাতে খুলে যায়, সেই জন্য রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর এবং যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় কোনো কোনো কারণে আইনে জট ছিল, কিছু ক্ষেত্রে জোর করে সেই জট তৈরি করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী বারবার কোর্টের কাছে অনুরোধ করছিলেন, প্রকাশ্যে বলেছেন যে দয়া করে জটটা খুলে দিন, নিয়োগটা দিতে চাই। যত জট খুলতে থাকে সে তো ভালো, মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেভাবেই নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী আজ আবার দিল্লিতে আন্দোলনের ঘোষণা করলেন, মাঝখানে কিছুদিন চুপচাপ দিল্লিতে করেননি ভাই, একটু স্পষ্ট করে বলুন। বলেছেন 1 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যদি না পাওয়া যায় কেন্দ্রের বকেয়া, তাহলে 2 তারিখ থেকে ধর্ণা হবে। তিনি কোনো কলকাতায় হবে না দিল্লি হবে, তিনি এখনো পর্যন্ত বিস্তারিত কিছু বলেননি। ফলে আপনি এই প্রশ্নটার মধ্যে দিয়ে কোনো ভুল তথ্য পরিবেশন করবেন না। কিছুদিন একটু সাইলেন্ট ছিলেন, আবার কে সাইলেন্ট ছিল? কোথাও কোনো সাইলেন্ট ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্নায় বসেছিলেন, তার আগে বারবার বলেছেন, চিঠি লিখেছেন। পরবর্তীকালে নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা চষে ফেলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছেন সাংসদদের নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন অভিযান করেছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এরপরে অফিসারদের স্তরে বৈঠক হয়েছে, তারপরে বলেছেন যদি 1 তারিখের মধ্যে না হয় 2 তারিখ থেকে আমি ধর্নায় বসবো এবং সারা রাজ্যের সমস্ত ব্লকে বিক্ষোভ সমাবেশ করবে, সভা করবে তৃণমূল। জয়রাম রমেশ বলছেন যে আমরা চাই পশ্চিমবঙ্গে সফলভাবে জোট হোক, কিছু লেনা দেনা করতে হয়, কারণ সমস্ত শরিককেই সিট দেওয়া দরকার। আমরা চাই, আশা করছি যে জয়রাম রমেশ পরিষ্কার জেনে রাখুন, এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1, 2, অধীর রঞ্জন চৌধুরী আপনাদের লোকসভার দলনেতা যেভাবে লাগাতার বিজেপির দালালি করে, সিপিএম এর দালালি করে, তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে চলেছেন, সেটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। 3, যে সিপিএম গণশত্রু, যাকে বাংলার মানুষ ঘৃণা করে, তাদের নেতাদের নিয়ে মাতামাতি করা কোনো অবস্থায় তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না। 4, সারা দেশের বিভিন্ন রাজ্যে কেন জোট শরিকদের সঙ্গে সমস্যা হচ্ছে, কেন জোট শরিকদের কোনো মসৃণতা রাখা যাচ্ছে না, সেটা নিজেদের ভূমিকাটা বিবেচনা করুক কংগ্রেস, তারপর কথা বলবেন। দাদা শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আইনি জটিলতা কেটে গেলে চাকরি দেবো। আজ থেকে হিসাব মতো আইনি জটিলতা কাটা প্রক্রিয়া শুরু হলো, তাহলে এবার রাজ্য কি চাকরি দেবে? এতক্ষণ আমি বাংলা ভাষাতে তো বললাম, তাতেও বোঝা গেল না? যা যা বলার হুবহু বলে দিয়েছি, আর বলতে পারবো না। আমি এটাই বলে, এর উত্তরটা আমি এক্ষুনি দিয়েছি। এখানে এক প্রশ্ন দুবার করলে কি করে হবে?